দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ৭৫। রাফিদ চমকে উঠল। মানে? আর কেনই বা মেরেছি? মান সম্মানের ভয়ে। তোমার আর মোহিনীর মধ্যে প্রেম চলছিল, এটা মাস্টারমশাই আগে থেকেই সন্দেহ করেছিলেন। এরপর প্রমাণও পান। তিনি মোহিনীকে অনেক বোঝালেন তোমাকে ভুলে যেয়ে অন্য কাউকে বিয়ে করে নেয় যেন। কেননা তার সাথে তোমার বাবার ভালো একটা সম্পর্ক যদি আমজাদ চৌধুরী জানতে পারেন, তবে মোহিনীকে দোষারোপ করত, মাস্টারকে দোষারোপ করত, তার মান সম্মান শিক্ষা নিয়ে কথা বলতেন। উনি এইসব ভেবেই মোহিনীকে শেষবারের মতো বলল তোমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে। কিন্তু মোহিনী রাজি হয়নি, বরং জানায় ওদিন রাতে তোমার সাথে পালিয়ে যাবে, তোমাকে বিয়ে করবে। আর মাস্টার নিজের সম্মানকে রক্ষা করতে নিজের মেয়েকে বলি দিয়েছে। যেইভাবে পাঠা বলি দেওয়া হয়। মীরের বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পরেই তিনি মোহিনীকে খুন করেন। এরপর আমাকে দিয়েই মেয়ের জানাজা সম্পন্ন করেন। পরের দিন রাতে তোমরা আমাকে ওনার সাথে দেখেছিলে। ওই দিনই ওনার সাথে শেষ দেখা হয়েছে। এখন কোথায় গিয়েছে জানি না। রাফিদ সবটা শোনার পর ভেঙে পড়ল। দু চোখ বেয়ে ঝরতে শুরু করলো নোনা জল। মৌলভী চলে যান। আহির রাফিদের কাঁধে হাত রেখে বলল, সামলা নিজেকে। তবে তোকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমি এরকম পাষাণ বাবা দেখিনি। নিজের সম্মানের কথা ভেবে নিজের মেয়েকে কোরবানি করলো। সমাজ, সভ্যতা, ধন দৌলত, এর কাছে এই ভালোবাসাগুলোই কেন হেরে যায়? আহির নিজেই নিজেকে প্রশ্ন করল, যার উত্তর তার কাছে নেই। দিন ফুরিয়ে বিকেলের আগমন নেমে আসে ধরণীতে। মায়া বারান্দায় দাঁড়িয়ে দ্য সাইলেন্ট ম্যানর বইটি বুকে জড়িয়ে রেখেছে। ভাবনার জগতে পাখা মেলে উড়ছে সে। সেখানে মীর ছিল। দমকা হাওয়া এসে ভাবনাটা ভাঙিয়ে দেয়। মায়া ভাবনার জগৎ থেকে ফিরে আসে। বইটি বুক থেকে সরিয়ে দেখে, আলতো হাতে ছুঁয়ে দেয়। ভাবে সুফিয়ান হায়দারের কথা। মানুষটি জীবনে কিছুই পেল না, আক্ষেপ নিয়ে জীবনের ইতি টানল। ফারদিনাকে শেষবারের মতো দেখেনি, ছুঁতে পারেনি, তার সন্তানকে দেখেনি। অসম্পূর্ণ রয়ে গিয়েছে তার জীবন। তার রক্ত বইছিল মীরের শরীরে। ভাবতেই অবাক হচ্ছে মায়া। কিন্তু যখনই মনে পড়ল তার স্বামী আর দুনিয়াতে নেই, বুকটা কেঁপে ওঠে। তৃষ্ণা আসে তার ঘরে। আজকাল মায়া তৃষ্ণার সাথে খুব একটা মেশে না। কারোর সাথে তার কথা বলতে ভালো লাগে না। গতকাল থেকে গৌরীকে খুঁজছে। হঠাৎ মনে পড়ে তার কথা। সবাই বলে গৌরী কোথায় চলে গেছে। মায়া আবার একজনকে বোধহয় হারিয়ে ফেলছে। কষ্ট হচ্ছিল তার। তৃষ্ণা মায়ার সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়, বলল, সারাদিন মন ভার করে বসে থাকিস, এইভাবে থেকে তো বেঁচে থেকেও মরে যাবি। চল বাইরে থেকে ঘুরে আসি। মায়া মাথা নাড়ায়, বলে সে যাবে না। তৃষ্ণা আবারও বলল, না বলিস না, চল। দেখ, তোর জন্য কারোর মনই ভালো নেই। মীর ভাইয়া চলে যাওয়ার পর থেকেই সবার অবস্থা নাজেহাল। তার উপর তুই এরকম থাকলে তারা কিন্তু আরো বেশি কষ্ট পাবে। তাই নিজেকে একটু সময় দে। আর ডাক্তার, হাকিম তারা বলেছে তোকে হাসতে, ভালোবাসা দিতে। এমন কোনো ঘটনা তোর চোখের সামনে ঘটুক যাতে তুই কথা বলতে পারিস। বলেই তৃষ্ণা হাসে। মায়া কোনো প্রতিক্রিয়া করছে না। ঘুরে ফিরে দ্য সাইলেন্ট ম্যানের বইটি দেখছে। তৃষ্ণা গাল বাঁকিয়ে ব্যথিত হেসে বলল, এটা দেখে আর কি হবে, সব তো শেষ। সুফিয়ান হায়দার শেষে কি বলতে চেয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ জানে না। তিনি বিদেশের মাটিতে এত বছর কেন ছিলেন কেউ জানে না। মায়া ঘন ঘন দম ফেলল। তখন শালুকও এই প্রশ্নের জবাব দিতে পারেনি, শুধু বলেছিলেন সুফিয়ান হায়দার একজন রহস্য মানব ছিলেন। মায়ার আফসোস হয় সবকিছু অজানা বলে। রহস্যময় মানবের সবকিছুই কি রহস্যই থেকে যাবে? মায়া বলল, চল যাই। উত্তরের ওদিকে যাব। জঙ্গলটা শুনেছি কেটে কুটে আবার সাফ করেছি, সুন্দর দেখায় এখন আরো। তুই এই সাদা রঙের শাড়ি বদলে নে। আমিও তৈরি হয়ে আসছি। বলেই তৃষ্ণা চলে গেল। মায়ার বাইরে বের হওয়ার এতটুকু আগ্রহ নেই। সে বারান্দা ছেড়ে খাটের উপর এসে বসে, বইটা পাশে রেখে দেয়। মীরের কথা ভাবতে ভাবতে বালিশের নিচে হাত ঢুকিয়ে দেয়। তার বাঁশিটি বের করে। চোখের মৃদু জল এসে বাঁশিতে পড়ল। মায়া তাৎক্ষণিক মুছে ফেলল। এমন সময় শালুক আসেন এক গ্লাস দুধ নিয়ে। তখন দেখছিলেন মায়ার শরীরে জ্বর। তিনি দুধটা টেবিলে রেখে বাঁশিটা দেখে কিছুটা আশ্চর্য হয়ে বললেন, বাঁশিটা কোথায় পেলি? কত সুন্দর, কে দিয়েছে?
মায়া শালুকের প্রশ্নে বিব্রত হয়। মীরের বলা অনুযায়ী বাঁশিটি শালুক দিয়েছেন, তবে তার অবাক হওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছে না সে। এরপর ইশারায় বলল, বাঁশিটা মীর দিয়েছে, আর তুমিই তো তাকে উপহার দিয়েছ। শালুক নির্বাক হয়ে বললেন, আমি ওকে বাঁশি দেব কেন? ও তো বাঁশি বাজাতেই পারে না। মায়া বোঝায়, মা তুমি কি নিশ্চিত? শতভাগ। মীর কখনো বাঁশি ছুঁয়ে দেখেনি, আর ও বাঁশি বাজাতে পারে না নিশ্চিত। সুফিয়ান হায়দার বাজাতে পারতেন, তবে মীর দেখতে এবং ব্যক্তিত্ব সুফিয়ান হায়দারের অর্থাৎ বংশের মতো হলেও বাঁশি ও কখনো বাজাতে পারতেন না। মায়া শালুকের কণ্ঠে এহেন কথা শুনে আকস্মিক হকচকিয়ে গেল। মীর তার সাথে মিথ্যা বলেছে, কিন্তু কেন বলেছে? তাহলে জঙ্গলে সেদিন কার বাঁশির সুর শুনেই বা মায়া ছুটে গিয়েছিল? মীরের কাছে এরূপ বাঁশি কিভাবে এলো? মায়া একাধিক প্রশ্নে জর্জরিয়ে গেল। শালুক হাতে দুধটা নিয়ে বললেন, দুধটা খেয়ে নে। মায়া এক ধ্যানে শুধু চেয়েছিল বাঁশিটার দিকে। মীরকে অবিশ্বাস করবে, নাকি নিজেই নিজের প্রশ্নের জবাব খুঁজবে? কিচ্ছুটা তার মাথায় আসছে না। শালুক মেয়ের অভিব্যক্তি দেখে দুধটা পাশে রেখে বললেন, দুধটা খেয়ে নিস, বলেই চলে যান তিনি। মায়া পুনরায় ভাবনার জগতে ডুবে গেল। একটা স্বপ্ন ভেসে ওঠে। সকাল হয়েছে, সে সকালে পাখিদের কলকাকলিতে ঘুম থেকে উঠে যায়। শরীরে তখন বিয়ের সাজ। পাশে তাকিয়ে দেখে মীর ঘুমাচ্ছে। সে হাসে তাকে দেখে। ঠিক কিছুক্ষণ পর রোদের কড়া ঝিলিকে ঘুম ভাঙে মীরের, আর সে মায়াকে আদরে হাতে স্পর্শ করে কাছে টেনে নেয়। মায়া ফিরে আসে ভাবনার জগৎ থেকে। পাশে তৃষ্ণা। সে বলল, তুই কাপড় বদলাসনি? আচ্ছা, বদলাতে হবে না, এই অবস্থায় চল, শুধু উপর থেকে একটা শাল জড়িয়ে নে। তৃষ্ণা বলার শেষে নিজেই জড়িয়ে দেয়। শেষ বিকেলের উষ্ণতা ছুঁয়ে দেখছে যেন মায়া। আজ অনেক দিন পর বাইরে বের হয়েছে। দেহটা তার প্রকৃতির মাঝে হলেও মনটা তার মীরের কাছে। আর ভাবছে, মীর বাঁশি বাজাতে পারে না, তবে বাঁশি কেন উপহার দিল তাকে? কেন বলল এই বাঁশি ছোট মা দিয়েছে? পথে পথে পা বাড়াতেই এসব ভাবছে। উত্তরের জঙ্গলে যাওয়ার জন্য দুটো পথ, একটা চা বাগান, অন্যটি বাজারের পথ, যেখান থেকে মানুষ সচরাচর যাতায়াত করে। তারা চা বাগান ধরে হাঁটছে। দুই ধারে চা বাগান, মাঝখান দিয়ে তারা দুজন। কিছু দূর চোখ মেলে তাকালেই দেখা যায় ঢালুতে পাহাড়। কিছু মেয়েরা চা তুলছে। মায়া মাথা ঘুরিয়ে দেখছে। তৃষ্ণা বেশ আনন্দ হচ্ছে। এত সুন্দর প্রকৃতির মাঝে যে কারোর মন ভালো হবে, কিন্তু যদি হয় বিষাদ ভরা মন, সেই মন কি আর ভালো হয়? মায়া ক্ষণে ক্ষণে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। কিছু দূর চলে যাওয়ার পর মায়ার পা থমকে যায় বাঁশির সুর শুনে। তারা এতক্ষণ চা বাগান অতিক্রম করে চলে এসেছে উত্তরের জঙ্গলের দিকে। সূর্য হেলে পড়তে শুরু করেছে তার সবটুকু তাপ বিসর্জন দিয়ে। পশ্চিমে সূর্যের রশ্মি ঢলে পড়ার সাথে সাথেই ভেসে আসে সুর। আজকের সুরও তৃষ্ণা শুনতে পাচ্ছে। তারা দুজন একে অপরের সাথে চোখাচোখি করল। মায়া কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তৃষ্ণা বলল, সেই বাঁশির সুর, যেই সুর শুনে তুই আর আমি সেদিন রাতে বের হয়েছিলাম। চল, আজকে এই বাঁশিওয়ালাকে দেখতেই হবে। বলেই তারা পা চালিয়ে হেলে পড়া সূর্যের আলো ধরে সামনে এগোতেই শব্দ আসলো অশ্বের দৌড়ের টকটক আওয়াজ। তারা দাঁড়িয়ে পড়ল। কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। মায়া হন্তদন্ত হয়ে জঙ্গলের ভেতর ঢুকতে শুরু করলো। তার চোখ দুটো অস্থির হয়ে উঠছে, রাগও হচ্ছে। আজকে এই বাঁশিওয়ালাকে দেখতেই হবে তার। তৃষ্ণা অন্যদিকে খুঁজছে। মায়া হাঁটতে হাঁটতে জঙ্গল পার হয়ে পাহাড়ের শেষ পর্যায়ে এসে দাঁড়ালো। কোথাও সেই বাঁশিওয়ালাকে দেখতে পেল না। সে ব্যর্থ। ব্যথিত হয়ে আকাশের দিকে তাকিয়ে ভারী একটা নিঃশ্বাস ফেলে। এমতো অবস্থায় পাহাড়ের নিচের দিক থেকে একটা সাপ ফনা তুলে তার দিকে তাকিয়ে আছে দেখতে পেল। সে আহত হলো, ভয়ে চুপসে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একবার ভাবে ভুল দেখছে, হ্যালুসিনেশন হচ্ছে। ভেবে চোখ বন্ধ করে চেয়ে দেখল, ভুল নয়, সাপ। সাপটি হঠাৎ তেড়ে আসতে শুরু করে। সে দিক দিকে হারিয়ে পেছনে ঘুরতে ছুটতে শুরু করলেই অচেনা কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সে চোখ তুলে তাকায় তার দিকে। মাথায় পাগড়ি, পরনে শিকারি পোশাক, পায়ে বুট জুতো, পাগড়ির আঁচল দিয়ে মুখটা ঢেকে রাখা। শুধু স্পষ্ট চোখ দুটো দেখা যাচ্ছে, যার চোখে পৃথিবীর সমস্ত মায়া যেন ঢেলে দেওয়া হয়েছে। যুবকটি সুঠাম দেহের অধিকারী, বেশ লম্বা।
যুবকটি মায়ার দিকে হাত বাড়াতে মুখের ওপর থেকে পাগড়ির আঁচলটা সরে যায়। উজ্জ্বল শ্যামবর্ণ এক যুবক, জোড়া ভুরু, খোঁচা খোঁচা চাপদাড়ি, ঠোঁট দুটো মোটা গোলাপি, নিশ্চয়ই ধূমপান করে না। মায়া এই জঙ্গলে দ্বিতীয়বার যেন জিনরূপী মানুষ দেখছে, নয়তো বাস্তব জিন। জিনরাই বোধহয় সুদর্শন হয়। মায়া যুবকটিকে অতিক্রম করে তাকায় একটা লাল রঙের অশ্ব দাঁড়িয়ে। যুবকটি মায়াকে থ হয়ে চেয়ে থাকতে দেখে বলছে, কি দেখছো? মাটিতে বিচ্ছু ছিল, উঠে এসো তাড়াতাড়ি। মায়া ইতস্তত বোধ করে হাত বাড়িয়ে দিল। ঘুরে সাপটিকে দেখল। যুবকটি মায়ার দৃষ্টি লক্ষ্য করে সাপটিকে দেখে বলল, মেয়েদের দুর্বল পেয়ে ওদের পেছনে ছুটছিস কেন? সাহস থাকলে তো আমার পেছনে ছুটে দেখাতিস। বলেই থামতে সাপটি চলে যায়। মায়া যুবকটিকে দেখছে, তার শাড়িতে মাটি লেগে আছে। যুবকটি মায়াকে পর্যবেক্ষণ করে বলল, ভয় পেয়েছো? মায়া যুবকটিকে দেখে হাঁ হয়েই আছে। যখন তৃষ্ণা মায়াকে খুঁজতে খুঁজতে চলে আসে, সেও যুবকটিকে দেখে। তৃষ্ণা বিষম খেয়ে ওঠে, বলল, আপনি বাঁশি বাজাচ্ছিলেন? সন্দেহ আছে? লুকিয়ে লুকিয়ে কেন বাজান? অচেনা বাঁশিওয়ালা সবসময় লুকিয়েই থাকে। তবে আজ কেন সামনে এলেন? একটা ফুলকে পাহাড়ের শেষ সীমান্তে দৌড়ে আসতে দেখেছি। যেভাবে বেখেয়ালিভাবে দৌড়াচ্ছিল, ভেবেছিলাম নিচে পড়ে যাবে। ওকে বাঁচাতেই ছুটে এসেছি। সৌভাগ্যক্রমে তোমরা আমাকে দেখেছ। তোমাদের ভাগ্য অতি ভালো। তাই আপনাকে দেখতে ভাগ্যের দরকার হয় বুঝি? আমার মতো সুদর্শন যুবককে এক নজর দেখার জন্য নারীরা কৌশল অবলম্বন করে, সেই তোমরা অতি সহজে দেখে ফেলেছ। আমার বোনকে বাঁচানোর জন্য ধন্যবাদ। যাকে বাঁচালাম সেই তো ধন্যবাদ দিল না। ও কথা বলতে পারে না, হঠাৎ শক পাওয়াতে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। যুবকটি মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল, বলল, সুন্দরী রমণী কথা না বলতে পারাটাই ভালো। যেমন খুশি যেভাবে খুশি নাচানো যায়। এরকম ভাবলে বউ জুটবে না। তৃষ্ণার মুখে কথাটি শুনে যুবক সশব্দে হেসে ওঠে, যেন বহুদিন পর হাসছে। হাসির সময় ডান দিকের একটা দাঁত দেখা গেল, সরুকার দাঁত, যেটা যুবকটির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। থেমে যুবকটি বলল, বিয়ে করার জন্য মেয়েরা লাইন বেঁধে দাঁড়িয়ে আছে, শুধু আমার সম্মতির দরকার। অপেক্ষা কেন, করে ফেলেন। যুবকটি কিছু বলল না। তার অশ্ব হের্ষাধ্বনি তুলল। যুবকটি অশ্বের দিকে চেয়ে বলল, ডাকাডাকি করিস না, আসছি। থামতেই চোখে পড়ে মাটিতে মায়ার গায়ের শালটা মাটিতে পড়ে আছে। যুবকটি নুয়ে শালটা উঠিয়ে ঝেড়ে মায়ার শরীরে জড়িয়ে দিতে মায়া হাত দুটো দিয়ে বুকের কাছে চেপে ধরল। যুবকটি তারপরও শালটা জড়িয়ে দিয়ে বলল, শোনো মেয়ে, আমার মেয়েদের শরীরের প্রতি অবৈধ লোভ লালসা কাজ করে না, টানে না এসব আমায়। যাও, সোজা বাড়ি ফিরে যাও। আর কখনো বেখেয়ালিভাবে দৌড়াদৌড়ি করবে না। সে কি তার হুঁশিয়ারি, নিখুঁত কণ্ঠ, নিখুঁত চাহনি, অভিব্যক্তি, সবকিছু যেন দ্য সাইলেন্ট ম্যানর বইটির সেই অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালার মতন। তবে ইনি কে, ভাবছে মায়া। তৃষ্ণা বলল, আপনার নাম কি? আমার চিরচেনা নাম অচেনা বাসিওয়ালা। আমাকে তো তোমরা এই নামেই চিনতে, এখন এই নামেই চিনে রাখো। তবু প্রতিটি মানুষের একটা নাম থাকে। আপনার নামটা জানার আগ্রহ জন্মালো। তৃষ্ণা বেহাইয়ার মতো করে জানতে চাইছে, যুবকটি বলছে না। তার বাঁশিটির যত্ন নিচ্ছে। তৃষ্ণা মায়ার দিকে তাকালো, মায়াও তাকায়, তবে সে কিছু বলতে পারছে না। তবু অনেক প্রশ্ন করতে ইচ্ছে করছে। সেদিন জঙ্গলে কি সেই বাঁশি বাজিয়েছিল? এরপর সেই রাতে যেদিন তারা ছুটে গিয়েছিল, সে কি সুফিয়ান হায়দারের বংশধর? মায়া একটা প্রশ্নও করতে পারছে না। তৃষ্ণা পুনরায় বলল, নামটা বলবেন না? সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি ফিরে যাও, নয় ক্ষুধার্ত পশু হানা আনবে। তৃষ্ণা এবার একটু বিরক্ত হয়ে বলল, সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন না? না, মেয়েদের সাথে এত কথা বলার রুচি নেই, বিশেষ করে তোমার সাথে, নাক বোচা বোকা মেয়ে। তৃষ্ণা অপমান বোধ করল। তখন মায়ার ঠোঁটে না চাইতে এক প্রকার হাসি জন্মে, পরক্ষণেই ডুবে যায়। যুবকটি এই হাসি আড়ালে দেখে নেয়। তৃষ্ণাও দেখে। আজ কতদিন পর মায়া হাসল। তৃষ্ণা এবার যুবকটির দিকে এগিয়ে গিয়ে বলল, আমি সত্যিই অসুন্দর? যুবকটি বাঁশির দিকে তাকিয়ে জবাব দেয়, খুব সুন্দর। ধন্যবাদ। যুবকটি মাথা তুলে তৃষ্ণাকে রেখে মায়ার দিকে চেয়ে বলল, ওর হাসি সুন্দর, তুমি না। যুবকটি অশ্বের পৃষ্ঠে চেপে বসে, পাগড়ির আঁচল দিয়ে মুখটি পুনরায় ঢেকে নেয়।
তৃষ্ণা পেছন থেকেই জিজ্ঞেস করলো, আপনার নামটা বলে যান। আমি না, আমার বোন জিজ্ঞেস করছি। যুবকটি অশ্ব থেকেই পেছন ঘুরে তাকালো, বলল, আমি শ্যামপুরের নওয়াব শেহজাদা। বলেই শেহজাদা চলে যায়। তৃষ্ণা বলল, দেখতে তো রাজকুমারের মতোই। অন্যদিকে নিষ্ঠুর কবির হোসেন ওরফে সম্রাট নিষাদের বংশধরের একজন লুকিয়ে আছে অন্ধকার একটি ঘরে। সে কি সত্যি লুকিয়ে আছে, নাকি তার বাসস্থান এটি? তীব্র অন্ধকারে তার ছায়ামূর্তি একটি ঘরে পা রাখে। ঘরটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই মনে হয় অন্ধকারটি শুধু আলোহীন নয়, নতুন কিছুর বার্তা। দরজাটি পেছনে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, অথচ কেউ ছুঁয়েছে এমন শব্দ শোনা যায় না। তালার ভেতর থেকে ক্ষীণ একটা ক্লিক শব্দ বের হয়, যেন ঘরটি নিজেই তার শিকারকে ভেতরে আটকে ফেলেছে। বাতাস এখানে ঠান্ডা নয়, স্যাঁতস্যাঁতে ও ভারী। শ্বাস নিলে বুকের ভেতর অদ্ভুত চাপ পড়ে। মনে হয় বাতাসে ধুলোর চেয়েও বেশি কিছু ভাসছে। দেওয়ালগুলোতে নখের আঁচড়ের মতন দাগ, পুরনো কিন্তু খুব গভীর, যেন কেউ একসময় বেরোবার জন্য মরিয়া হয়ে ঘুরেছিল। ছাদের কোণে জমে থাকা কালো ছায়া ধীরে ধীরে নড়ে ওঠে। আলো না থাকলেও তার গা ছমছমে উপস্থিতি টের পাওয়া যায়। হঠাৎ মেঝে থেকে একটি শব্দ, চামড়া টানার মতো কিচকিচে আওয়াজ। তাকালে কিছু দেখা যায় না, কিন্তু শব্দটা আবারও হয়। এবার আরও কাছে। ভাঙা আয়নার দিকে তার চোখ পড়ে। চোখ পড়লে মনে হয় প্রতিবিম্বী নিজের মুখটা একটা মুহূর্তের জন্য বদলে গিয়েছে। চোখের নিচে গভীর অন্ধকার, ঠোঁটের কোণে এমন এক হাসি যা নিজের নয়, শয়তানের। দেওয়ালের ভেতর থেকে যেন ফিসফিসানির শব্দ আসে। শব্দগুলো স্পষ্ট নয়, তবু মনে হয় কারোর নাম ধরে ডাকা হচ্ছে, ধীরে জেদি স্বরে। ঘড়ি নেই, তবু সময় থমকে আছে বলে মনে হয়, কেননা ঘরটিতে দিনের আলো ঢুকে না বললেই সময় ধরা যায় না। কবির এগিয়ে যায় একটু ঘুটঘুটে অন্ধকার ঘরে। ঘরটি খুললে দেখা যায় ছোট ক্ষুদ্র একটি বাল্ব জ্বলছে কারো মাথার ওপর। সেই আলোর সঙ্গী করে একজন বাঁধা অবস্থায় পড়ে আছে চেয়ারে, হাত দুটো পেছনে শক্ত করে বাঁধা। গায়ে সাদা রঙের সেন্টো গেঞ্জি, পুরো শরীর রক্তের আঘাতের চিহ্ন। তার মুখটি অন্ধকারে ছেয়ে আছে। কবির একটা চেয়ার টেনে বাঁধা মানুষটির সামনে বসে, হাতে এক গ্লাস মদ নিল। ছুঁড়ে মারে তার সামনের বাঁধা যুবকটির মুখে। হঠাৎ মুখে মদ পড়ায় যুবকটি ধাপ করে জাগ্রত হয়। চোখ দুটো লাল, কপাল থেকে রক্ত ঝরছে, ঠোঁটে রক্ত। কোনোভাবে ক্লান্ত চোখে কবিরের দিকে চেয়ে বলল, শুয়োরের বাচ্চা, আমাকে আটকে রেখেছিস কেন? তোকে তিলে তিলে মারবো বলেই কবির আনন্দের হাসি হাসে। ক্লান্ত চোখে যুবকটি জেদুস্বরে কেটে কেটে বলল, মীর জাফান শন ওরফে মীর হায়দারকে হত্যা করা এত সহজ নয়। মীর কথাটা শেষ করতে না করতেই কবির উঠে বেত দিয়ে মীরকে আঘাত করতে শুরু করে রাগে আক্রোশে। মীর শতচেষ্টা করেও হাত দুটোর বাঁধন খুলতে পারল না। শেষ বেতের আঘাতটায় পুরো মাথা জুড়ে লাগে। সে কাত হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুখের রক্ত থু থু করে রক্ত ফেলায়। কদিন ধরে তাকে এভাবে আটকে রেখেছে বুঝতে পারছে না। এখানে রাত দিন বোঝা যায় না। গলাটা শুকিয়ে গিয়েছে তার। শয়তানের কাছে জল চাইতেও ইচ্ছে করছে না, তবুও চাওয়া দরকার। বাঁচতে হলে লড়াই করতে হবে, কিন্তু এখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা সে খুব একটি দেখতেও পাচ্ছে না। আপাতত জল দরকার। কাত হয়ে মাথাটা তুলে ঘন ঘন দম ফেলে বলল, একটু জল দে, খুব জল তেষ্টা পেয়েছে। কবির একজন অনুচরকে ডেকে বলল, ওর মুখে মদ ঢেলে দে।